হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু উত্তরণ। আমি তোমাদের শোভন স্যার এবং তোমাদের জন্য আজকে নতুন একটা ক্লাস নিয়ে এলাম এবং আজকে আমরা পড়ব গণপরিষদ অর্থাৎ ইন্ডিয়ান পলিটি আমরা পড়ব। তা প্রথমেই বলি যে আমাদের এখানে কিন্তু রুটিন মেনে প্রতিদিন ক্লাস হচ্ছে, অর্থাৎ সোম থেকে শনি বা মন্ডে থেকে স্যাটারডে ক্লাস হচ্ছে। তা ম্যাথ রিজনিং করাচ্ছেন পলাশ স্যার, সায়েন্স ইংলিশ করাচ্ছেন সুমন স্যার, সায়েন্স করাচ্ছেন ফিরোজ স্যার এবং জেনারেল নলেজ এটা কিন্তু করাচ্ছি আমি শোভন স্যার। এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এখানে এই চ্যানেলে তোমরা রেগুলার ক্লাস পেয়ে যাবে, যেটা তোমাদের আপকামিং যেসব পুলিশ, জিডি কনস্টেবল অর্থাৎ এইসব পরীক্ষার জন্য তোমাদের কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে এই ক্লাসগুলো। এবং এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হবে, এর জন্য কোথাও টাকা দেওয়া লাগবে না। এবং ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য কী করবে, এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ 8910565865, এই নাম্বারে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি বক্স আকারে তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ তুমি এখানে পেয়ে যাবে। তো চলো আজকে আমরা পড়ি গণপরিষদ। দেখো, প্রথমে আমাদের গণপরিষদ পড়তে গেলে আমাদের এদের নামটাই দেখতে হবে, যে নামটা কি দেখতে পাচ্ছ, গণ পরিষদ। আচ্ছা, গণ মানে কি বলো তো? গণ মানে হলো জনগণ, বুঝলে? আর পরিষদ মানে কি? অর্থাৎ জনগণের দ্বারা, অর্থাৎ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত একটা সংগঠন বা কোনো একটা জায়গায় যার প্রতিনিধিরা যায়, যেরকম আমরা এখন ভোট দিই, এমএলএদের ভোট দিই, এমএলএরা আমাদের যে স্টেট তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে বা বিধানসভা আছে, ওনারা এখানে যান। আমরা যা সাংসদকে যাদেরকে ভোট দিই তারা তোমার পার্লামেন্টে যায়, দিল্লিতে যায়, অর্থাৎ এরকম টাইপের একটা প্রথমে গঠন করা হলো। অর্থাৎ ভারতের যখন ব্রিটিশ শাসন চলছে, ব্রিটিশরা কি আস্তে আস্তে আমাদের হাতে তাদের শাসনভার ওরা দিয়ে ওরা চলে যাবে, বুঝলে? সেরকম যেন গণপরিষদ। তা গণপরিষদ কিন্তু প্রথমেই ওরা করতে চায়নি ব্রিটিশরা, এই গণপরিষদের দাবি অনেক আগে থেকে চলে আসছে, বুঝতে পেরেছো? তা গণপরিষদের দাবি প্রথম কবে উত্থাপিত হয়েছিল? 1944, 1943, 1938, 1923। তার আগে চলো আমরা একটু ইতিহাসটা জেনে রাখি। 1923 সালে মানবেন্দ্রনাথ রায় সর্বপ্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এই মানবেন্দ্রনাথ রায়কে, এনার আসল নাম হলো নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বুঝলে? নরেন্দ্র নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ভট্টাচার্য। তা ইনি তোমার হচ্ছে নরেন্দ্রনাথ নাম, মানে নাথ রায় ওনার ছদ্মনাম। এবং ইনি তোমার কিন্তু ভারতের যে কমিউনিস্ট আন্দোলনের কিন্তু উনি কি বলবো, মানে প্রতীক্ষিত বলা যায় ওনাকে, বা পায়োনিয়ার অফ ইন্ডিয়ান এরকম বলা যায়, পায়োনিয়ার বলতে পারো। তারপর 1939 সালে 10ই নভেম্বর গান্ধীজি তার হরিজন পত্রিকায় গণপরিষদের প্রয়োজনীয়তা সম্পর্কে সুস্পষ্ট একটা অভিমত ব্যক্ত করেছিলেন, যে গণপরিষদ ভারতীয়দের দরকার এই সুফলের। এবং 1940 সালে 7ই আগস্ট ব্রিটিশ সরকার সরকারিভাবে ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদের গঠনের বিষয়টি মেনে নেই, যে না, ভারতের গণপরিষদ দরকার। 1940 সালের 8ই আগস্ট ভাইসরয় তার বিখ্যাত আগস্ট ঘোষণায় প্রথম স্বীকার করে যে ভারতের সংবিধান রচনা একান্তভাবে ভারতীয়দের নিজস্ব ব্যাপার। পরবর্তীকালে ভারত সমস্যার সুষ্ঠু সমাধানের উপায় অনুসন্ধানের জন্য 1942 সালে ক্রিপস মিশন গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ভারতে আসে, কিন্তু ক্রিপস মিশন ব্যর্থ হয়। গো ব্যাক না আর কি, ওই যে গান্ধীজি বলেন যে বন্ধ হয়ে যা ব্যাংকের উপর চেক কাটার সামিল, এইভাবে ব্যঙ্গ করে। আমরা এই সম্পর্কে ডিটেলসে পড়বো, বুঝলে? জাস্ট এখন একটু সামারিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ক্লিপস হয়ে গেছে, এটা ক্রিপস। কিন্তু ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার ফলে ব্রিটিশ সরকারের পরবর্তী পদক্ষেপ হিসাবে 1945 সালের 9 সেপ্টেম্বর লর্ড ওয়াভেল ঘোষণা করে যে প্রাদেশিক আইনসভাগুলি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই সরকার একটি গণপরিষদ আহ্বান ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যথাযথ ব্যবস্থা অবলম্বন করবে। এবং এই বিষয়ে সরকার পরবর্তী পদক্ষেপ হিসাবে 1946 সালে মার্চ মাসে গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ক্যাবিনেট মিশন ভারতে পাঠায়, বুঝলে? এইটা ছিল মূল সামারি। তারপরে আমরা আরও পড়বো। তা চলো আমরা একটু দেখে নিই কবে গণপরিষদের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল। সেটা হলো তাহলে 1923-এ। কে করেন তোমার? এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রায় বা নরেন্দ্রনাথ ভট্টাচার্য, বুঝলে? চলো আমরা এটা দেখে নিলাম। চলো, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? মার্চ 1942, আগস্ট 1942, জুন 1942, মার্চ 1945। বলো, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? বলো। মার্চ 1942, আগস্ট 1942, জুন 1945, মার্চ 1945। বলো উত্তর দাও, 30 সেকেন্ড টাইম, বলো উত্তর দাও।
উত্তর হবে তোমার 2-এর এ, অর্থাৎ মার্চ 1942। তাহলে ক্রিপস মিশন সম্পর্কে একটু দেখে নিই আমরা। তার আগে চলো, ক্রিপস মিশনের আগে আমাদের দেখতে হবে আগস্ট অফার। দেখো আগস্ট অফার কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন মারাত্মক আকার ধারণ করেছে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিণতিতে ব্রিটেনকে যখন ক্রমশ প্রতিকূল অবস্থার সম্মুখীন করে তুলছে, তখন ব্রিটিশ সরকার এই যুদ্ধে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে যে না, যখন ভারত, আমি যখন বিশ্বযুদ্ধ পড়াবো তখন বলবো, কারণ এখন যদি বিশ্বযুদ্ধ ঢোকায় ঘেটে যাবে, তো এইটুকু মনে রাখো বিশ্বযুদ্ধে ব্রিটিশদের অবস্থা ভালো ছিল না। তা ব্রিটিশরা চাইতো যে না, আমরা কি করব, আমরা ভারতীয়দের সাহায্য আমাদের প্রয়োজন। তা ব্রিটিশ সরকার যখন ভারতীয়দের সাহায্য মানে ভারত মানে এই যুদ্ধে ভারতীয়দের অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে, এবং এই প্রেক্ষিতে 1940 সালে আগস্ট মাসে তৎকালীন ভাইসরয় লর্ড লিনথিনগো একটি তোমার হচ্ছে ঘোষণা করেন, সেটি হলো যেটা হলো আগস্ট প্রস্তাব বা আগস্ট অফার। তা এই আগস্ট প্রস্তাব বা আগস্ট অফারে কোথাও তোমার জাতীয় সরকারের কথা ছিল না, তার ফলে কি, এবং মুসলিম লীগের তোমার পাকিস্তান রাষ্ট্রের কোনো ছিল না, কথা ছিল না, তার ফলে কি মুসলিম লীগ এবং কংগ্রেস উভয়ই অসন্তুষ্ট এবং এটিকে প্রত্যাখ্যান করে, তার ফলে কি এটি একদম শেষ, এর আর কোনো ভ্যালু থাকে না। ঠিক তারপর 1942 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আরও মারাত্মক আকার ধারণ করে, তখন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট, ভালো করে বোঝো, মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট তখন যে তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিলকে ভারতের সমস্যা নিরসনের ক্রমাগত চাপ দিতে থাকেন, যেটা ভারত সমস্যা মেটাও, ভারত এরকম। এরূপ অবস্থায় আতঙ্কিত ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল 1942 সালের 8ই মার্চ পার্লামেন্টে ঘোষণা করে যে ভারতে উদ্ভূত রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য স্যার স্ট্রাফোর্ড ক্রিপসকে, ভালো করে নামটা শোনো, স্যার স্ট্রাফোর্ড ক্রিপসকে অবিলম্বে ভারতে প্রেরণ করা হবে। ভারতীয় সমর্থন আদায় তথা ভারতীয়দের সন্তুষ্ট করতে ক্রিপস ভারতীয় নেতৃত্বদের সামনে কতগুলো প্রস্তাব উপস্থাপন করে, যা হলো ক্রিপস প্রস্তাব নামে খ্যাত। কিন্তু এই সেই কংগ্রেস যেটা বলেছিল যে জাতীয় সরকার স্বায়ত্তশাসন, সেটা ছিল না, এবং মুসলিম লীগের ছিল যে আলাদা পাকিস্তান রাষ্ট্রের দাবি, এইসব নিয়ে, এবং হিন্দু মহাসভা, সর্বদলীয় শিখ সম্মেলন, উন্নত সম্প্রদায়, যারা সবাই এইটাকে প্রত্যাখ্যান করে। এবং গান্ধীজি ব্যঙ্গ করে বলেন যে পোস্ট ডেটেড চেক অন দ্য ক্রাশিং ব্যাঙ্ক, অর্থাৎ বন্ধ হয়ে যাওয়া ব্যাংকের উপর চেক কাটার সামিল, চেক কাটার সামিল, বুঝলে, চেক কাটার সামিল, বুঝলে, এই বলে কিন্তু গান্ধীজি ব্যঙ্গ করেন এটাকে, ক্রিপস প্রস্তাবটাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দুটো নাম মানে এইটা মুখস্থ রাখবে যে পোস্ট ডেটেড চেক অন দ্য ক্রাশিং ব্যাংক কে বলেছিল, গান্ধীজি। বাংলা ইংরেজি দুটোই রাখবে, কারণ সময় যদি কোশ্চেন খুব কঠিন করতে চাই, জায়গাগুলো এইটা উল্লেখ করে দিয়ে দিল, তখন তুমি কি করবে, তখন দুটোই রাখো যাতে তোমার কোশ্চেনটা উত্তর করতে পারো। তাহলে কি গান্ধীজি ক্রিপস মিশনকে কি বলে ব্যঙ্গ করেন, বন্ধ হয়ে যায় ব্যাংকের উপর চেক কাটার সামিল, এই কথাটা বলে গান্ধীজি কিন্তু ব্যঙ্গ করেন। কে ক্রিপস প্রস্তাবকে পোস্ট ডেটেড চেক অন দ্য ক্রাশিং ব্যাংক বলেছেন দেখেছো, একটু আগেই পড়ালাম, এখনই চলে এসেছে, এম.এন. রায়, আম্বেদকর, গান্ধীজি, নেহেরু। আমি কিন্তু একটু আগেই পড়েছি, উত্তর দাও দেখি কে আগে উত্তর দিতে পারে। ভালো বলো, উত্তর দাও। উত্তর হবে তোমার গান্ধীজি। এটা তোমার বাংলাতেও দিতে পারে যে বন্ধ হয়ে যাওয়া ব্যাংকের ওপর চেক কাটার সামিল, বুঝলে, এইভাবেও কিন্তু দিতে পারে। কেমন, চলো। কোন বড়লাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? ওয়াভেল, হেস্টিংস, মাউন্টব্যাটেন, মেকলে, বুঝলে, বলো কোন বড়লাটের প্রস্তাব অনুসারে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? ওয়াভেল, হেস্টিংস, মাউন্টব্যাটেন, মেকলে, বলো। উত্তর হবে তোমার ওয়াভেল, বুঝলে, ওয়াভেল পরিকল্পনা। চলো একটু দেখে নিই আমরা ওয়াভেল পরিকল্পনা কি। 1943 সালে লর্ড ওয়াভেল ভাইসরয় নিযুক্ত হন, মানে উনি ছিলেন তৎকালীন ভাইসরয় তোমাদের আগের দিন বলেছি ভাইসরয় যখন ওই যে 1784 সালে ভাগ করা হয়, যে ইন্ডিয়ার পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখবে তোমার বোর্ড অফ কন্ট্রোল, আর ব্যবসা বাণিজ্য দেখবে তোমার কোর্ট অফ ডাইরেক্টর। তা 1848 যখন তোমার ভারত শাসন আইন পাস হয়,
কি করা হয় যে এই বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডাইরেক্টরকে একসাথে এই তোমার হচ্ছে ভারত সচিব করা হয়। এবং তোমার হচ্ছে ওই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, এটাকে তো 1833-এ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়। তো এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে করে দেওয়া হয় ভাইসরয় অফ ইন্ডিয়া ওই 1858-তে, এই দুটো করা হয়। তাই এই ভাইসরয় ছিলেন এই লর্ড ওয়াভেল, বুঝলে। তা এই 1743 খ্রিস্টাব্দে কে ওয়াভেল তোমার ভাইসরয় হিসেবে নিযুক্ত হন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগে ভাইসরয় লর্ড ওয়াভেল কিছু পরিকল্পনা পেশ করেন। সেগুলো কি? প্রাদেশিক আইনসভাগুলির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর একটি গণপরিষদ গঠন হবে, মানে গণপরিষদ গঠন হবে সাধারণ যে আইনসভাগুলো আছে, কারণ তখন ভারত দুটো ভাগে বিভক্ত ছিল, এক হলো তোমার ব্রিটিশ প্রভিন্স আর একটা ছিল প্রিন্সেলি এস্টেট। প্রিন্সেলি এস্টেট কোনগুলো? যেখানে দেশীয় রাজারা শাসন করে সেটাকে বলা হতো প্রিন্সেলি এস্টেট। আর তোমার হচ্ছে ব্রিটিশ প্রভিন্স কোনগুলো? যেগুলোকে তোমার যেটাই তোমার হচ্ছে ব্রিটিশদের সরাসরি অধীনে ছিল সেইগুলোকে বলা হয় তোমার ব্রিটিশ প্রভিন্স, বুঝতে পেরেছো? সেগুলোকে কি বলা হয় তোমার ব্রিটিশ প্রভিন্স। তা এই যে ব্রিটিশ প্রভিন্স, মূলত ভোটটা তোমার ব্রিটিশ প্রভিন্সে হয়েছিল, প্রিন্সেলি স্টেটে হয়নি। তা কি বলে যে প্রাদেশিক আইনসভাগুলির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সরকার একটি গণপরিষদ গঠন ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। এবং ওয়াভেল ইংরেজ হবে এটা, ইংরেজ বিদ্বেষী আন্দোলনকে রদ করতে জাতীয় কংগ্রেস মুসলিম লীগের সঙ্গে আলোচনায় ব্রতী হন এবং ভাইসরয়ের শাসন পরিষদের ভারতীয়দের অন্তর্ভুক্তকরণ ও প্রভৃতি এইসব বিষয়ে। এবং 15 জুন সিমলায় অনুষ্ঠিত কনফারেন্সে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা যায় এবং যার ফলে এই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। বলে যে ওয়াভেল প্ল্যানকে সিমলা কনফারেন্সও বলা হয়, মনে রাখবে, কারণ এই যে ওয়াভেল পরিকল্পনা এটা কিন্তু তোমার হয়েছিল কোথায়? সিমলাতে। তার জন্য এটাকে কি বলা হয় তোমার? সিমলা কনফারেন্সও বলা হয়। ওয়াভেল পরিকল্পনাকে কিন্তু তোমার সিমলা কনফারেন্সও বলা হয়, বুঝতে পেরেছো? চলো আমরা একটু দেখে নিই সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়। সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয়? 1922, 1928, 1943, 1945। সিমলা কনফারেন্স কত সালে অনুষ্ঠিত হয় বলো? 1922, 1928, 1943, 1945। উত্তর হবে তোমার 1945, বুঝলে। তাহলে সিমলা কনফারেন্স কত সালে? 1945, বা এটাকে কি বলা হয় তোমার ওয়াভেল পরিকল্পনাও কিন্তু বলা হয়। এখানে তোমার এইভাবেও দিতে পারে যে ওয়াভেল পরিকল্পনা কত সালে অনুষ্ঠিত হয়। ওয়াভেল পরিকল্পনা কত সালে অনুষ্ঠিত, এইটা ভাবে তোমরা দিতে পারো। কে ভারত বন্ধু নামে পরিচিত? লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি, স্ট্রাফোর্ড ক্রিপস। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন আর কি? বলো, উত্তর দাও। কে ভারত বন্ধু নামে পরিচিত ছিলেন? উত্তর দাও। লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন, ক্লিমেন্ট এটলি, স্ট্রাফোর্ড ক্রিপস। উত্তর হবে তোমার ক্লিমেন্ট এটলি। দেখো, সরি দাঁড়া আমার পেন হ্যাং করেছে সরি। হ্যাঁ, ক্লিমেন্ট এটলি। কেন ক্লিমেন্ট এটলি? তোমার 1945 সালে একটা নির্বাচন হয়, ওই যে আগে বলছিলাম না যে চার্চিল ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তা এই ক্লিমেন্ট এটলি তোমার নির্বাচিত হন শ্রমিক দল থেকে। তা এখন যেরকম আমাদের সামনেই লোকসভা ইলেকশন আসছে, দেখবে নেতারা ব্যাপক প্রতিশ্রুতি দেবে যে এই হবে তাই হবে, ডবল ডবল চাকরি হবে, অনেক কিছু বলবে, অনেক কিছু বলবে। কিন্তু সেরকম এই ক্লিমেন্ট এটলিরও কিন্তু একটা তোমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সেই নির্বাচনী প্রতিশ্রুতিটা কি? সেই নির্বাচনী প্রতিশ্রুতিটা হলো তোমার যে আমরা যদি ভারতে ক্ষমতায় আসি তাহলে কি করব? আমরা ভারতে ক্ষমতায় আসলে আমরা ভারতে না, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা কি ভারতকে স্বাধীনতা দেবো, বুঝতে পেরেছো? এই এদের নির্বাচনী মানে ছিল। তো 1945 সালে যখন নির্বাচন হয় এবং এই শ্রমিক দল কি করে তোমার নির্বাচনে জয়লাভ করে। জয়লাভের ফলে উনি কি করেন? উনি তোমার ভারতকে স্বাধীনতা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠিয়েছিল, এইসব করে। তাই সে সম্পর্কে আমরা জানবো। এই জন্য ক্লিমেন্ট এটলিকে কিন্তু তোমার ভারত বন্ধু বলা হয়। তা এর আগে আমরা সাইমন কমিশন পড়েছি, এই সাইমন কমিশনের সদস্য কিন্তু ছিলেন এই ক্লিমেন্ট এটলি, বুঝলে। চলো, ওয়াভেল পরিকল্পনা রাজনৈতিক সমস্যা সমাধানের ব্যর্থ হয় এবং 1945 সালে জুলাই মাসে গ্রেট ব্রিটেনে সাধারণ নির্বাচনে উইনস্টন চার্চিল অর্থাৎ রক্ষণশীল দলের পরাজয় ঘটে, যেটা তোমাদেরকে বললাম। ক্ষমতায় আসে শ্রমিক দল ও ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এটলি অর্থাৎ ক্লিমেন্ট এটলি। ভারত সচিব পদে নিযুক্ত হন লরেন্স।
এই শ্রমিক দল তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে 1946 সালে পুনরায় ভারতকে স্বাধীনতা প্রদানের কথা ঘোষণা করে এবং ব্রিটিশ সরকারের 3জন ক্যাবিনেট পর্যায়ে মন্ত্রী ছিলেন যারা আসে, সেরা কি একজন তোমার স্যার পেথিক লরেন্স, স্যার স্ট্রাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। বুঝতে পেরেছ? এই পেথিক লরেন্স ইনি ছিলেন তোমার ওই তখনকার ভারত সচিব। ভারত সচিব সম্পর্কে বলেছি, ওই বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডাইরেক্টরকে ভারত সচিব করা হয় এবং ভারত সচিব ইংল্যান্ডের উনি থাকতেন এবং ভারত সচিবকে রিপোর্ট করতেন কে? ভাইসরয়। তা ইনি কিন্তু তোমার তখন ভারত মানে ভারত সচিবই ছিলেন, বুঝলে? ইনি কে ছিলেন? তোমার ভারত সচিব ছিলেন বা সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, যেটা যে পোস্টটা ক্রিয়েট হয়েছে তিনি কিন্তু সেই পদে ছিলেন উনি। এবং এই ক্যাবিনেট মিশনকে নিয়ে উনি কিন্তু ভারতে আসেন এবং এই 3জনই ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের তোমার কি ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী। যার জন্য এটাকে বলা হচ্ছে কি ক্যাবিনেট মিশন। বুঝলে? চলো, তা নিয়ে ক্যাবিনেট মিশন গঠিত এবং ক্যাবিনেট মিশন 1946 সালে 24শে মার্চ দিল্লি এসে পৌঁছায়। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালে গণপরিষদ গঠিত হয়। তাহলে গণপরিষদ কত সালে গঠিত হয়? গণপরিষদ গঠিত হয় 1946 সালে। মনে থাকবে গণপরিষদ কত সালে গঠিত হয়? গণপরিষদ গঠিত হয় 1946 সালে। এবং শান্তিপূর্ণভাবে ভারতে ক্ষমতা হস্তান্তর ও তার উদ্দেশ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাই ছিল এই মিশনের অন্যতম লক্ষ্য। এছাড়া ভারতের সংবিধান রচনা, গণপরিষদের গঠন সম্পর্কে ক্যাবিনেট মিশন কতগুলো গুরুত্বপূর্ণ সুপারিশই প্রদান করে। বুঝতে পেরেছ? চলো, গণপরিষদকে কাকে ভারতের স্থপতি বলে উল্লেখ করেছে? রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, কে এম মুন্সি, জওহরলাল নেহেরু। উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর হবে তোমার বি আর আম্বেদকরকে। কেমন? কারণ এই যে গণপরিষদ যখন গঠিত হয়, আমাদের ভারতের সংবিধান তৈরি হতে লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন বা 18 দিন। দা এই সংবিধান তোমার হচ্ছে যে আমাদের ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বড় এবং লিখিত সংবিধান, এবং ভারতের সংবিধান তোমার 60টি দেশের সংবিধান রিড করে ভারতের সংবিধান রচনা করা হয়েছে। বুঝতে পেরেছো? তাই সংবিধান যে তৈরির মেন যে খসড়া কমিটির চেয়ারম্যান মানে সভাপতি ছিলেন বি আর আম্বেদকর সাহেব, সেই জন্য ওনাকে তোমার ভারতের সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হচ্ছে। কেমন? গণপরিষদ গঠনের নীতি। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুসারে 4টি নীতির ভিত্তিতে ভারতে গণপরিষদ গঠিত হয়। সেগুলো হলো কি? ব্রিটিশ শাসিত প্রদেশ ও দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার অনুপাতে হারে গণপরিষদের আসন পাবে, মানে তাদের যে জনসংখ্যা থাকবে সেই অনুসারে গণপরিষদের আসন পাবে। প্রত্যেক প্রদেশে প্রতি 10 লক্ষ জনগণ পিছু একজন করে প্রতিনিধি গণপরিষদে প্রেরণ করা হবে। গণপরিষদের মোট আসন সংখ্যা সাধারণ জনগণ অর্থাৎ অমুসলিম, অশিখ, মুসলমান, শিখ এই 3টি সম্প্রদায়ের জন্য অনুপাতে হারে বিভক্ত করা হবে। বুঝতে পেরেছ? এবং প্রাদেশিক আইনসভায় প্রতিটি সদস্যদের সদস্যগণ ও একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবেন। এবং দেশীয় রাজ্যগুলি থেকে অনধিক 93 জন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। অর্থাৎ দেশীয় যে ওই যে প্রিন্সেলি যে স্টেটগুলো ছিল সেখান থেকে তোমার 93 জন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বুঝলে? চলো, গণপরিষদের প্রতিষ্ঠা এবার। তা ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে ভারতে গণপরিষদ রচনার জন্য ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়। তাহলে আমাদের সংবিধান রচনার জন্য কি গঠন করেছিল ব্রিটিশরা? তোমার গণপরিষদ। বুঝলে? কার প্রস্তাব অনুসারে? ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুসারে। এবং 1989 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। তাহলে গণপরিষদের সদস্য কতজন ছিল? মাফ করবে 1989 না, 389। মাফ করবে, আমি এটা ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল বলেছি, এতটা ভুল হওয়া উচিত না। তাহলে 389 জন সদস্য নিয়ে গণপরিষদ গঠিত হয়। বুঝলে? এর মধ্যে নির্বাচনের অংশে প্রাদেশিক আইনসভা থেকে 292 জন, দেশীয় রাজ্য থেকে 93 জন, 4 জন থেকে চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে, অর্থাৎ দিল্লি, আজমির, মেওয়ার, কুর্গ, ব্রিটিশ, বেলুচিস্তান, যেগুলো থেকে আরও 4 জন করে নেওয়া হয়। এটাও কিন্তু দেখবে। তো 1946 সালের 9 ডিসেম্বর বেলা 11টায় নতুন দিল্লির বা নিউ দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম গণপরিষদের সভা অনুষ্ঠিত হয়। তাহলে গণপরিষদের সভা কত সালে হয়েছিল? 1946 সালের 9 ডিসেম্বর বেলা 11টায়। কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। বুঝলে? এবং পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে স্বেচ্ছার মুসলিম লীগ এই অধিবেশনে যোগদান করে। না, আমাদের মুসলিম লীগ দিতে হবে, আমরা গৌদের বসে আছি। এবং তাদের অনুপস্থিতিতে সভার কাজ শুরু হয় এবং তৎকালীন কংগ্রেস সভাপতি জে বি কৃপালিনী প্রস্তাব করে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি নিযুক্ত করা হয়।
তখন কংগ্রেসের যিনি তৎকালীন সভাপতি ছিলেন জেবি কৃপালিনী, এই কোশ্চেনটা খুব আসে যে স্বাধীনতার সময় ভারতের তোমার কংগ্রেসের সভাপতি কে ছিলেন, সেটা কিন্তু জেবি কৃপালিনী। কারণ আমি নিজে কোশ্চেনটা ফেস করেছিলাম, আমি আগে খুব কুইজ করতাম, বুঝলে। তা যখন আমি কুইজ করতাম তখন এই কোশ্চেনটা আমাকে দিয়েছিল এবং আমি পেরেওছিলাম। তা ওই জন্য দিয়ে, এবং অনেক জায়গায় কোশ্চেন আমি দেখেওছি যে যখন স্বাধীনতার সময় ভারতের তৎকালীন যে আর কি তোমার কংগ্রেসের সভাপতি কে ছিলেন, তা তৎকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। তাই জেবি কৃপালিনী প্রস্তাব করে বয়োজ্যেষ্ঠ সদস্য সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়, বুঝলে। গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ এইচ.সি. মুখার্জি যথাক্রমে বিধানসভার সভাপতি ও সহসভাপতি নিযুক্ত হন। জেএল নেহরু 13 ডিসেম্বর 1946 উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেন এবং এটি সর্বসম্মতিক্রমে 22 জানুয়ারি 1947 সালে গৃহীত হয় এবং এই প্রস্তাবটি পরবর্তীতে সংবিধান প্রস্তাব হিসাবে স্থান পায়। বিএন রাওকে সংবিধানের সাংবিধানিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং সংবিধান তৈরি করতে 2 বছর 11 মাস 18 দিন বা 17 দিন, দুটোই ঠিক, তোমার লেগেছিল এবং গণপরিষদে মোট 13টি কমিটি ছিল, এটাও মনে রাখবে, বুঝলে। ভারতের সংবিধান উদ্দেশ্যে গঠিত গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল, বলো বলো বলো, উত্তরটা দাও। 300, 304, 389, 310? উত্তর হবে তোমার 389, বুঝলে। চলো, কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল? মাউন্টব্যাটেন প্ল্যান, ক্যাবিনেট মিশন, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ওয়াভেল প্ল্যান। কোনটির আইনের অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল, বলো। সহজ কোশ্চেন, আমি একটু আগে বলেছি, উত্তর হবে তোমার ক্যাবিনেট মিশন প্ল্যান, বুঝতে পেরেছো? ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে কিন্তু। চলো, সংবিধানের সবার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখার্জি, উপরের কেউ নয়, বলো। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখার্জি, উপরের কেউ না। উত্তর হবে তোমার ডক্টর সচ্চিদানন্দ সিনহা। দেখো, এই সচ্চিদানন্দ সিনহাকে, উনি বয়োজ্যেষ্ঠ ছিলেন, সেই হিসেবে জেবি কৃপালিনী ওরা নাম প্রস্তাব করেন। উনি ছিলেন মাত্র 2 দিনের জন্য, কিন্তু ওই তোমার 9 ডিসেম্বর হয়, কিন্তু 1946-এর 11 ডিসেম্বর সর্বসম্মতির ভোট ক্রমে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে তোমার গণপরিষদের ও মাফ করবে, সরি 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 সরি, আমি অস্থায়ী দেখেছি, ভুল বলেছি, রাজেন্দ্র প্রসাদ হবে। কারণ দেখো, সচ্চিদানন্দ সিনহা ছিলেন তোমার অস্থায়ী সভাপতি, বুঝতে পেরেছো? অস্থায়ী সভাপতি, কিন্তু 1946 সালের 11 ডিসেম্বর যখন গণপরিষদে ভোট হয়, তখন স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বুঝলে। আমি মাপ চেয়ে নিচ্ছি, এটা ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। তা উনি ডক্টর রাজেন্দ্র প্রসাদ হবে, বুঝতে পেরেছো? চলো, তা গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, চেন্নাই, দিল্লি, লন্ডনে। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কলকাতা, চেন্নাই, দিল্লি, লন্ডন। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে তোমার দিল্লি, এর কনস্টিটিউশন হলে। 9 ডিসেম্বর বা 9 ডিসেম্বর প্রথম অধিবেশনটা হয় এবং সেকেন্ডটা হয়, তারপরে এরকম হতে থাকে, বুঝলে। কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, বিএন রাও, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ। বলো, গণপরিষদের কে তোমার হচ্ছে প্রবীণতম সদস্য ছিলেন? মহাত্মা গান্ধী, বিএন রাও, সচ্চিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ। আমারও বলি, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ এর জন্য কি করবে? টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রাম বলছি কেন, হোয়াটসঅ্যাপে চলে যাও এবং এই ফোন নাম্বারটা সেভ করো, 8910565865। দেখো দেওয়া আছে, এইটা সেভ করবে। সেভ করার পরে কি করবে? নম্বরটাকে সেভ করে হাই লিখবে হোয়াটসঅ্যাপে, দেখবে অটোমেটিক্যালি এরকম বক্স আকারে তোমার কাছে পরপর 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 গ্রুপ লিঙ্ক দিয়ে তুমি ঢুকে যেতে পারবে, কেমন? তা উত্তর হবে তোমার সচ্চিদানন্দ সিনহা, এবং এই সচ্চিদানন্দ সিনহার নামই কিন্তু প্রথম প্রস্তাব করেন কে? তৎকালীন কংগ্রেসের যে সভাপতি জেবি কৃপালিনী, মনে থাকে যেন এটা, বুঝলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো, গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কতজন ছিল? 5 জন, 6 জন, 7 জন, 8 জন। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কতজন ছিল, বলো। গণপরিষদের তোমার 5 জন, 6 জন, 7 জন, 8 জন। গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য কতজন ছিল? উত্তর হবে তোমার 7 জন ছিল, মনে রাখে যেন, কত? 7 জন ছিল।
এবং এদের এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিল কে বা সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন বি আর আম্বেদকর সাহেব, বুঝলে? আম্বেদকর সাহেব, বি আর আম্বেদকর সাহেব। কেমন? চলো, খসড়া কমিটি এই তো দেয়াই আছে। চলো, সংবিধান তৈরির উদ্দেশ্যে 1947 সালের 29 আগস্ট গণপরিষদের একটি খসড়া কমিটি গঠিত হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হয় ডক্টর আম্বেদকর। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমার খসড়া কমিটির সভাপতি কে নির্বাচিত হয়, সেটা হলো ডক্টর আম্বেদকর। তো এই কমিটির অন্যান্য সদস্য ছিলেন এম কে গোপালাস্বামী আয়াঙ্গার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার আর ডিপি কৈতান। এবং 1948 সালে তার মৃত্যুর পর হয় টি কৃষ্ণমাচারী, তার মৃত্যুর পরে উনি হন। এবং এম এন মাধব রাও, বিএল মিত্রর পরিবারে ইনি খসড়া কমিটির সদস্য হন। এবং সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে নিযুক্ত ছিলেন কিন্তু এই বিএন রাও। বুঝতে পেরেছো? চলো, এবং 1948 সালের 15 অক্টোবর 1949 সালের 17 অক্টোবর পর্যন্ত খসড়া গণপরিষদের খসড়া কমিটির প্রতিটি ধারার উপর আলোচনা ও বিতর্ক সভা অনুষ্ঠিত হয়। এবং এটি ছিল সংবিধানের কাঠামো সংক্রান্ত প্রথম আলোচনা, যে আমাদের সংবিধান কী রকম হবে, কোন দিকটাকে বেশি ফলো করবে, কোন দিকটাকে বেশি নেবে, এরকম এই সব বিষয় নিয়ে আলোচনা। অর্থাৎ আমাদের সংবিধানের যে মানে সাংবিধানিক যে কাঠামোটা কেমন হবে সেইটা নিয়ে আলোচনা। এবং এই সময় খসড়া সংবিধানের উপর দাদা আমি ক্লাস থেকে এখনো শেষ হয়নি, বুঝলে? সরি, হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করছি তোমাকে। হ্যাঁ হ্যাঁ, এই সময় সংবিধানের উপর 7,365 সংশোধনী প্রস্তাব উত্থাপিত হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত 2,473টি সংশোধনী প্রস্তাবের উপর বিতর্ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং সুদীর্ঘ আলাপ আলোচনা বিতর্কের ফলে বেশ কয়েকটি ধারা সংশোধিত এবং চূড়ান্তভাবে যে খসড়া সংবিধানটি রচিত হয় তা সর্বমোট 395টি ধারা, 8টি তফসিল, 22টি অংশ যুক্ত ছিল। বর্তমানে আমাদের ভারতীয় সংবিধানে 470টি ধারা, 12টি তফসিল ও 25টি অংশ রয়েছে। এবং 1949 সালে 16 নভেম্বর সংবিধানের কাঠামো সংক্রান্ত দ্বিতীয় আলোচনা শেষ হয় এবং 1949 সালে 17 নভেম্বর শুরু হয় তৃতীয় আলোচনা। সুদীর্ঘ আলাপ আলোচনা ও বিতর্কের পর 1949 সালের 26 নভেম্বর গণপরিষদ কর্তৃক এই সংবিধান গৃহীত হয় এবং 1950 সালের 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী। এখানে একটা ইম্পর্টেন্ট কি, এই যে 1950 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদ সংবিধান গৃহীত হলো, এই কোশ্চেনটা আসে যে কবে গৃহীত হয়, কবে কার্যকরী হয়। এবং এই দিনটাকে বলা হয় তোমার সংবিধান ডে। ভালো করে মনে রাখবে, এই দিনটাকে বলা হয় তোমার সংবিধান দিবস। সংবিধান দিবস, বুঝলে? সংবিধান দিবস। আর 1950 সালের 26 জানুয়ারি এই দিনটাকে কি বলা হয় তোমার, যেহেতু ওই দিন আমাদের সংবিধান কার্যকারী হয়েছিল, এই 26 জানুয়ারি এই দিনটাকে বলা হয় তোমার কি, প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস, বুঝলে? মনে রাখবে কিন্তু 26 নভেম্বর কি হয়, সংবিধান গৃহীত হয়, 26 জানুয়ারিকে সংবিধান কার্যকরী হয়, বুঝলে? চলো, তা ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ডাব্লিউবিসিএস ফিল্মস একাডেমি কোশ্চেনটা বলেছিলাম আসবে। জেল নেহরু অর্থাৎ জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল, জেবি কৃপালিনী, আবুল কালাম আজাদ। বলো উত্তর দাও। খুব সোজা কোশ্চেন, আমি অনেকবার কিন্তু বলেছি। উত্তর দাও, বলো। উত্তর হবে তোমার জেবি কৃপালিনী, যিনি তোমার সচ্চিদানন্দ সিনহার নামটা উনি প্রস্তাব করেন আর কি। কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়? জওহরলাল নেহরু, দাদাভাই নৌরোজি, এম কে গান্ধী, উপরের কেউ নয়। বলো। উত্তর হবে তোমার দাদাভাই নৌরোজি। জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিল 15 আগস্ট 1947, 22 জানুয়ারি 1947, 26 জানুয়ারি 1949, 26 নভেম্বর 1949। উত্তর হবে তোমার 22 জানুয়ারি 1947, 22 জানুয়ারি 1947। কেমন? চলো দেখো, এইটা তো তোমার হচ্ছে যতটা ডিটেলস বলা আমি সম্ভব বলছি, কিন্তু এটা তো ডিটেলস ক্লাস না, এটা হলো প্র্যাকটিস ক্লাস। তার জন্য যেখানে ডিটেলস বলার দরকার বলছি, বাট বেশিরভাগটা একটু প্র্যাকটিস হবে। কেমন? তা গণপরিষদে মুসলিমদের জন্য আসন ছিল তোমার 80টি। বুঝতে পেরেছো? উত্তর হবে তোমার 80টি। চলো, গণপরিষদে কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। 15 আগস্ট 1947, 22 জুলাই 1947, 26 জানুয়ারি 1950, 24 জানুয়ারি 1950। উত্তর হবে তোমার 22 জুলাই 1947। নিম্নলিখিত কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয়? রাজা গোপালাচারী, মতিলাল নেহরু, শরৎচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখার্জি। উত্তর হবে তোমার বি, মতিলাল নেহরু। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ভালো করে দেখো, গৃহীত, গৃহীত, নট কার্যকরী।
বা কার্যকর, বুঝতে পেরেছো? নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? ডিসেম্বর 31, 1950, জানুয়ারি 26, 1949, জানুয়ারি 26, 1950, নভেম্বর 26, 1949। উত্তর হবে নভেম্বর 26, 1949। আর যদি বলে কার্যকরী, ভালো করে বোঝো, যদি বলে কার্যকরী তাহলে কিন্তু এইটা জানুয়ারি 26, 1950। কার্যকরী বললে কিন্তু এইটা। চলো, 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? লর্ড পেথি ক্লারেন্স, লর্ড মাউন্টব্যাটেন, এটা ডাব্লিউবিপি কনস্টেবলের কোশ্চেন 19-এর, এভি আলেকজান্ডার, স্যার স্টাফোর্ড ক্রিপস। উত্তর হবে তোমার প্রধান পদাধিকারী ছিলেন তোমার কে? তোমার হচ্ছে পেথি ক্লারেন্স, কারণ ইনি ছিলেন তোমার ভারত সচিব তখনকার, ওই জন্য উনি পদাধিকারী, বুঝতে পেরেছো? প্রথম এনারা সবাই এভি আলেকজান্ডার, তারপরে এনারা ছিলেন, এভি আলেকজান্ডার ছিলেন। এবং নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করা হয়েছিল? এটা ডাব্লিউবিপি কনস্টেবলের কোশ্চেন। এটা ক্যাবিনেট মিশন, পরিকল্পনা, সাইমন কমিশন, ক্রিপস মিশন, ওয়াভেল পরিকল্পনা। উত্তর হবে তোমার ক্যাবিনেট মিশন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন? পদ্মনাভ, অ্যানি বেসান্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পিঙ্গালি ভেঙ্কাইয়া। উত্তর হবে তোমার পিঙ্গালি ভেঙ্কাইয়া, বুঝলে? তা এই যে তোমাদের উত্তর দেওয়া আছে, আবারও বলছি, ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক, ক্লাসের পর ক্লাসের পিডিএফ এর জন্য কি করবে? এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে 8910565865, এই নাম্বার জাস্ট একটা হলে অটোমেটিক তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে, বা যদি কোনো হেল্প লাগে এই নম্বরে তোমরা সরাসরি কথা বলে নিতে পারো। তাহলে বন্ধুরা আজকের ক্লাসে অবধি, নতুন ক্লাসে আবার দেখাবে। এবং যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং অবশ্যই চ্যানেলের পাশে যে বেল আইকনটা থাকে ওটাও কিন্তু তুমি প্রেস করে দাও, তাহলে তোমার কাছে নির্দিষ্ট টাইমে একটা নোটিফিকেশন চলে যাবে। তাহলে বন্ধুরা আজকে অবধি, নতুন ক্লাসে দেখা হবে। টাটা, সবাই ভালো থেকো।